রাজস্থানের এক প্রাচীন হাভেলিতে শরীর বদলে নিয়েছিল এক অপদেবতা। আর মহারাষ্ট্রের সেই অভিশপ্ত বংশে ১৩ বছর পূর্ণ হলেই মৃত্যু আসে নিজে থেকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে, কোনো ব্যতিক্রম নেই। একজন মানুষ ঘুম থেকে উঠে নিজের চেহারায় আয়নায় তাকালো, কিন্তু আয়না অন্য কাউকে ফিরিয়ে দিল। আর উত্তর মহারাষ্ট্রের এক গ্রামে এক বংশের শিশু ১২ বছর বয়স পেরিয়ে ১৩-এ পা দিতেই যে রাতে ঘুমোলো সেই রাতে আর উঠল না। এই দুটো ঘটনা যদি আপনি একা রাতে শুনে থাকেন, তাহলে এই মুহূর্তে একটু চারপাশে তাকিয়ে নিন, কারণ যা দেখছেন তা সত্যিই আপনি কিনা সেটা হয়তো আর নিশ্চিত করে বলা যাবে না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ মঙ্গলবার সন্ধে ৭টা বাজে। সময়টা লক্ষ্য করুন, কারণ সন্ধে ৭টা এবং রাত ৯টা এই দুটো সময় মানেই অশরীরীর ভয়ের আসর। ঠিক এই সময়ে বাইরের আলো ধীরে ধীরে মরে যায়, সন্ধ্যার নরম আধার এসে ঘিরে ধরে চারপাশ, আর তখনই যেন খুলে যায় সেই অদৃশ্য দরজাগুলো, যার ওপারে থাকে সত্য কিন্তু ভয়ঙ্কর এমন সব ঘটনা যা শুনলে মানুষ ভাবে, এ কি সত্যিই সম্ভব, এ কি সত্যিই ঘটতে পারে? কিন্তু হ্যাঁ, ঘটেছে আর ঘটে চলেছে। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড ১১৭-র দুটি এমন ঘটনা যা শুনলে আপনার শরীরের ভেতর থেকে একটা শীতল স্রোত বয়ে যাবে। ঘরের কোণের পরিচিত অন্ধকারটুকুও আজ রাতে আপনাকে অস্বস্তি দেবে। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনাই সত্যি, আর প্রতিটি ঘটনার সাক্ষী আছেন একাধিক মানুষ। আজকের প্রথম ঘটনা ভারতের রাজস্থান থেকে। জয়পুরের কাছে একটি পুরনো হাভেলিতে শরীর বদলানো অপদেবতার যে অভিশাপ রয়েছে তা নিয়ে এমন একটি সত্য ঘটনা যা শুনে আপনি আজ রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবেন। আর দ্বিতীয় ঘটনা এসেছে মহারাষ্ট্রের নাসিক জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে। সেখানে একটি বংশ আছে, যে বংশের কোনো শিশু ১৩ বছরে পা দিলে মৃত্যু আসে তাকে নিজে থেকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই অভিশাপ চলে আসছে কেন, কিভাবে? সেই ঘটনা শুনলে বুকের ভেতরে একটা ভয় গেঁথে যাবে চিরকালের জন্য। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটা চেপে সব নোটিফিকেশন অন করে নিন। আর যারা আগে থেকেই আছেন আমাদের সাথে তারা আজকের এপিসোডে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি সত্যিই আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করা যাক এপিসোড ১১৭-র প্রথম ঘটনা। প্রথম ঘটনা, রাজস্থানের অভিশপ্ত হাভেলি, যে আয়না দেখায় অন্যের মুখ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রোহান শর্মা। রোহান রাজস্থানের জয়পুরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি পর্যটন সংস্থার গাইড। বিভিন্ন ঐতিহাসিক জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া তার কাজ। রাজস্থানের হাভেলি, কেল্লা, মহল এইসব জায়গায় তিনি বহুবার গেছেন, বহু মানুষকে নিয়ে গেছেন। কিন্তু গত বছরের শেষ দিকে তিনি জয়পুরের কাছে একটি হাভেলিতে যা দেখেছেন এবং যা অনুভব করেছেন, তারপর থেকে তিনি রাতে একা থাকতে পারেন না, আয়নার সামনে দাঁড়াতে পারেন না। অসংখ্য ধন্যবাদ রোহানকে তার এই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রোহানের ভাষায় বলছি। যেভাবে তিনি আমাকে দীর্ঘ সময় ধরে কাঁপা কাঁপা গলায় সব বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার সময়কাল ২০২৪ সালের অক্টোবরের শেষ সপ্তাহ। আমি এই পেশায় আছি প্রায় ১২ বছর ধরে। রাজস্থানের প্রতিটি বড় ঐতিহাসিক জায়গায় আমি গেছি। আমের ফোর্ট, হাওয়া মহল, জলমহল, নাহারগড়, জয়গড়, এগুলো তো বহুবার। তার বাইরেও রাজস্থানের আশেপাশে এমন অনেক জায়গা আছে যেগুলো সাধারণ পর্যটকের কাছে পরিচিত নয়, কিন্তু ইতিহাসে সমৃদ্ধ। আমার কাজই হলো সেসব জায়গা খুঁজে বের করে পর্যটকদের নিয়ে যাওয়া। সেইবার দিল্লির একটি দলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। দলে ৭ জন, ২টো দম্পতি, একটি পরিবার আর একজন একক ভ্রমণকারী, মোট ৭। তাদের জন্য একটি বিশেষ ট্যুর প্যাকেজ তৈরি করেছিলাম। সেই প্যাকেজে একটি জায়গা রাখা হয়েছিল জয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি পুরনো হাভেলি। নাম হলো শ্যামলাল হাভেলি। এই হাভেলির কথা খুব কম মানুষ জানে। সরকারি রেকর্ডে এটা ঐতিহাসিক সম্পত্তি হিসেবে নথিভুক্ত। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে কোনো এক জমিদার এটা তৈরি করিয়েছিলেন। কিন্তু এই হাভেলিতে জমিদার কতদিন ছিলেন, তারপর কি হয়েছিল, সেই ইতিহাস খুব একটা পরিষ্কার নয়।
স্থানীয়রা এই হাভেলি নিয়ে বিশেষ কথা বলতে চায় না। আমি যখন প্রথমবার এই হাভেলি সম্পর্কে জানতে চেষ্টা করেছিলাম, তখন আশেপাশের গ্রামের মানুষ এড়িয়ে গেছে। একজন বয়স্ক মানুষ শুধু এটুকু বলেছিল, ওই হাভেলিতে আয়না আছে, আর সেই আয়না কাউকে তার নিজের মুখ দেখায় না। সেই কথাটা আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। রাজস্থানে এরকম অনেক পুরনো জায়গা নিয়ে নানা কথা শোনা যায়, কিন্তু সেই দিনের পর থেকে সেই কথাটা মাথার ভেতরে ঘুরতে থাকলো। অক্টোবরের 30 তারিখ সকালে আমরা রওনা হলাম। 7 জনকে নিয়ে জয়পুর থেকে বেরিয়ে পড়লাম। দলের মধ্যে সবচেয়ে উৎসাহী ছিলেন দিল্লির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শ্রীনিবাস রাও। তার বয়স হবে বছর 50, ইতিহাসের মানুষ। পুরনো জায়গা দেখার প্রতি তার আগ্রহ অসীম। তিনি শ্যামলাল হাভেলির কথা শুনে বলেছিলেন, চমৎকার, এরকম অজানা জায়গাই তো দেখতে চাই। দলের আরেকজন ছিলেন তরুণ, নাম বিকাশ মেহতা, বয়স 25-26 হবে। একা ট্যুরে এসেছেন, ক্যামেরা নিয়ে ঘোরেন, ফটোগ্রাফির শখ। পুরনো জায়গায় ছবি তোলার জন্য এই ট্যুরে যোগ দিয়েছিলেন। বিকাশ প্রথম থেকে শ্যামলাল হাভেলির ব্যাপারে অনেক প্রশ্ন করছিল। আমি যা জানতাম বললাম, যা জানতাম না সেটা বললাম না। আমরা হাভেলিতে পৌঁছলাম বেলা 12টার দিকে। রাজস্থানের অক্টোবরের রোদ তখনও তীব্র, মরুভূমির মতো শুষ্ক বাতাস, কিন্তু হাভেলির কাছে যেতেই মনে হলো আবহাওয়াটা পাল্টে গেছে। হাভেলিটা একটা ছোট টিলার ওপরে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর, কাঁটা গাছ। হাভেলির গেটটা লাল পাথরের তৈরি, ওপরে কিছু খোদাই করা নকশা, কিন্তু নকশাগুলো ঠিক কিসের বোঝা যাচ্ছে না। মানুষের মুখের মতো, কিন্তু প্রতিটি মুখই অন্যটা থেকে আলাদা। একজন তত্ত্বাবধায়ক ছিলেন, বৃদ্ধ লোক, নাম রামু কাকা। তিনি হাভেলির চাবি রাখেন, মাঝে মাঝে পরিষ্কার করেন। আমরা আসবো জেনে তিনি আগেই দরজা খুলে রেখেছিলেন, কিন্তু রামু কাকার মুখ দেখে বুঝলাম তিনি কিছু একটা চিন্তিত। আমি জিজ্ঞেস করলাম, কাকা সব ঠিক আছে তো? রামু কাকা বললেন, সাবজি, আপনারা কতক্ষণ থাকবেন? আমি বললাম, বিকেলের আগেই বেরিয়ে যাব। তিনি মাথা নাড়লেন, তারপর আস্তে করে বললেন, আয়নাওয়ালে কামরে মে মত যাইয়েগা, আয়নার ঘরে যাবেন না। আমি একটু থেমে গেলাম, কোন আয়না? রামু কাকা বললেন, 3 তলায় একটা ঘর আছে, সেখানে একটা বড় আয়না আছে, বহুকাল আগে থেকে আমরা ঢাকা দিয়ে রেখেছি, সেই ঢাকনা সরাবেন না। কেন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু চলে গেলেন। আমরা হাভেলির ভিতরে ঢুকলাম। ভিতরটা বিশাল, বড় উঠোন, তার চারপাশে একে একে কক্ষ। দেওয়ালে পুরনো রঙের আঁকা ছবি, কিন্তু রং উঠে গেছে অনেকটা। ছাদ উঁচু, ভাঙা ভাঙা। মেঝেতে মার্বেলের টাইলস, কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে। ডক্টর রাও মুগ্ধ হয়ে গেলেন। তিনি দেওয়ালের নকশা দেখতে থাকলেন, টুকে নিতে থাকলেন। বিকাশ ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। আমরা 1 তলা ঘুরলাম, তারপর 2 তলা। সব ঘরই প্রায় একরকম, পুরনো, ধুলো মাখা, ভাঙাচোরা। কিছু ঘরে পুরনো আসবাব আছে, কিছু ঘরে একদম কিছু নেই। তারপর 3 তলার সিঁড়িতে পা দিলাম। 3 তলায় উঠতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। অক্টোবরের দুপুরে রাজস্থানে ঠান্ডা থাকার কথা নয়, কিন্তু 3 তলার করিডোরে পা দিতেই শরীরে একটা ভেজা ঠান্ডার স্পর্শ পেলাম, যেন হঠাৎ করে তাপমাত্রা 10 ডিগ্রি নেমে গেছে। বিকাশ বলল, এখানে কি কোনো এয়ার কন্ডিশনিং আছে? আমি মাথা নাড়লাম, কোনো ব্যবস্থা নেই। সে অবাক হলো। 3 তলায় মোট 5টা ঘর। করিডোর ধরে এগিয়ে গেলাম, 4টে ঘর দেখলাম। 5 নম্বর ঘরটা, সেটার দরজা আলাদা। বাকি ঘরের দরজাগুলো কাঠের, কিন্তু এই দরজাটা ভারী লোহার। তার ওপরে একটা পুরনো তালা, এবং দরজার গায়ে খোদাই করা একটা প্রতীক, মানুষের মুখের মতো, কিন্তু ওটার কোনো চোখ নেই। যেখানে চোখ থাকার কথা, সেখানে শুধু মসৃণ পাথর। ডক্টর রাও থামলেন। এই প্রতীকটা অদ্ভুত, আমি এই ধরনের প্রতীক আগে কখনো দেখিনি। তিনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্যামেরা কাজ করছে না। বিকাশের ক্যামেরাও না, মোবাইলের ক্যামেরাও না। এই ঘরের সামনে এসেই সব ক্যামেরা অকেজো হয়ে গেছে। বিকাশ বলল, কি হলো ক্যামেরায়? কেউ উত্তর দেওয়ার আগেই 5 নম্বর ঘরের ওই লোহার দরজাটায় একটা শব্দ হলো, ভেতর থেকে, যেন কেউ দরজায় হাত দিয়ে আস্তে করে স্পর্শ করেছে। একটাই শব্দ, নরম কিন্তু স্পষ্ট। সবাই চুপ হয়ে গেল। আমি বললাম, চলুন নিচে যাই। কিন্তু ডক্টর রাও রাজি হলেন না। না না, এই ঘরটা দেখতে হবে, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। তিনি তালাটা ধরলেন। তালাটা খোলা, তালা লাগানো হয়নি। আমি বললাম, স্যার, রামু কাকা বলেছেন এই ঘরে যাওয়া ঠিক নয়। ডক্টর রাও হাসলেন, আরে ওটা কুসংস্কার, আমি ইতিহাসের মানুষ, এসব মানি না। এবং তিনি তালাটা খুলে দিলেন। দরজা খুলে গেল। ঘরের ভেতর থেকে যে বাতাসটা বেরিয়ে এলো, সেটা শুধু ঠান্ডা নয়, সেই বাতাসে একটা গন্ধ ছিল, পুরনো মোমবাতির গন্ধ, কিন্তু তার সাথে মেশানো কোনো একটা আরেকটা গন্ধ, যা বলা কঠিন। ভেজা মাটির মতো, কিন্তু ভেজা মাটি থেকে যে গন্ধ আসে
তার চেয়ে ভারী। ঘরটার ভেতরে ঢুকলাম। 3 তলার ঘর, কিন্তু কোনো জানালা নেই। একটাই ঘর, বেশ বড়, সিলিং উঁচু, দেওয়ালে কোনো ছবি নেই, মেঝে মার্বেলের। ঘরে কোনো আসবাব নেই, শুধু একটা জিনিস আছে। ঘরের একেবারে পেছনের দেওয়ালে একটা বিশাল আয়না। মানুষের উচ্চতার দ্বিগুণ হবে, প্রশস্তও অনেক। পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো, ফ্রেমের ওপরে খোদাই করা নকশা, কিন্তু নকশাগুলো সেই একই, মুখের আদল, চোখহীন মুখ। আর আয়নার সামনে একটা কাপড় ঝুলছিল, মোটা কালো কাপড়, সেটা দিয়ে আয়নাটা ঢাকা। ডক্টর রাও সরাসরি সেই আয়নার দিকে হাঁটলেন। অসাধারণ, এই আয়নার কাজ দেখুন, এটা নিশ্চয়ই ইউরোপ থেকে আনা। 19বিংশ শতাব্দীতে অনেক জমিদার ইউরোপ থেকে আয়না আনাতেন। আমি বললাম, স্যার, ওই কাপড়টা সরাবেন না, কিন্তু তিনি শুনলেন না। ডক্টর রাও সেই কালো কাপড়টা সরিয়ে ফেললেন। আয়নাটা উন্মুক্ত হলো। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলো। আয়নায় আমাদের প্রতিফলন দেখা গেল, 7 জন মানুষ, একটি ঘর। ডক্টর রাও আয়নার কাছে গিয়ে নিজের প্রতিফলন দেখলেন এবং হাসলেন। দেখুন, আয়না একদম ঠিকঠাক আছে। কিন্তু তারপরই বিকাশ চিৎকার করে উঠল। সে বলল, স্যার, আপনার প্রতিফলন। আমরা সবাই আয়নায় তাকালাম। ডক্টর রাও আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আয়নায় তার প্রতিফলন ডক্টর রাও নন। আয়নায় অন্য একটি মুখ, একটা পুরুষের মুখ, কিন্তু ডক্টর রাওয়ের মুখের মতো নয় একদম। এই মুখে লম্বা গোঁফ, মাথায় পাগড়ির আদল, আর মুখ ভর্তি একটা ভয়ঙ্কর হাসি। আর সবচেয়ে বড় কথা, এই মুখের চোখ দুটো সম্পূর্ণ সাদা, পুতুলের মতো সাদা। ডক্টর রাও বুঝতে পারছেন না কি হচ্ছে। তিনি আয়নার দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছে এটা? এবং ঠিক সেই মুহূর্তে আয়নার মধ্যের সেই মুখটা ডক্টর রাওয়ের কণ্ঠস্বরে কথা বলল। হুবহু ডক্টর রাওয়ের কণ্ঠস্বর, কিন্তু একটু বেশি গভীর, একটু বেশি ভারী। বলল, আমি এখানেই আছি, বহুদিন ধরে। পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। আমার মেরুদণ্ড দিয়ে একটা বরফের স্রোত নেমে গেল। দলের একজন মহিলা, সুনিতা দেবী, তিনি আতঙ্কে পিছিয়ে গেলেন এবং দেওয়ালে হেলান দিলেন। তার স্বামী তাকে ধরলেন। বিকাশের ক্যামেরা এতক্ষণ কাজ করছিল না, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে তার ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল এবং একটা ছবি তুলল। আমি চিৎকার করলাম, এখান থেকে বেরিয়ে আসুন, সবাই বেরিয়ে আসুন। সবাই বেরোতে শুরু করল, কিন্তু ডক্টর রাও দাঁড়িয়ে আছেন। তিনি আয়নার দিকে তাকিয়ে আছেন নিশ্চল, যেন তিনি নড়তে পারছেন না। আমি তার হাত ধরলাম। স্যার, চলুন। তার হাত বরফের মতো ঠান্ডা। আমি জোর করে তাকে টেনে ঘর থেকে বের করলাম। বেরোনোর সময় আমি একবার পেছন ফিরলাম। আয়নায় তখনও সেই মুখ, সেই সাদা চোখের মুখ, আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার হাসছে না, শুধু তাকিয়ে আছে। আর সেই মুখের ঠোঁট নড়ছে, কোনো শব্দ ছাড়া, নিঃশব্দে কিছু বলছে। আমি দরজা বন্ধ করলাম। সবাই মিলে দ্রুত 3 তলা থেকে নামলাম, 2 তলা থেকে নামলাম, 1 তলা থেকে বেরোলাম। হাভেলির গেট পেরিয়ে বাইরে এলাম। রামু কাকা বাইরে দাঁড়িয়েছিলেন। আমাদের দেখেই তিনি বুঝলেন কি হয়েছে। তিনি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। কিছুক্ষণ বাইরে থাকার পর ডক্টর রাও একটু স্বাভাবিক হলেন। তিনি বললেন, আমি কতক্ষণ ওখানে ছিলাম? আমি বললাম, প্রায় 3 মিনিট। তিনি অবাক হলেন। 3 মিনিট? আমার মনে হয়েছিল আমি 1 মুহূর্তের জন্য সেখানে ছিলাম। তিনি বলতে থাকলেন, আয়নার সামনে দাঁড়ানোর পর মনে হলো কেউ আমার ভেতর থেকে কথা বলছে, যেন দুটো মন একসাথে কাজ করছে, একটা আমার, একটা অন্য কারো। সেই অন্য মনটা অনেক পুরনো, অনেক রাগী, অনেক দুঃখী। রামু কাকা পরে বললেন এই হাভেলির আসল ইতিহাস। শ্যামলাল হাভেলি তৈরি করিয়েছিলেন এক জমিদার। জমিদার ছিলেন অনেক ক্ষমতাবান, কিন্তু একই সাথে অনেক কৃষ্টি। এলাকার মানুষ তাকে ভয় পেত। কিন্তু এই জমিদার একদিন তান্ত্রিকের কাছে গেলেন, কারণ তিনি চাইছিলেন মৃত্যুর পরেও বেঁচে থাকতে, মরে যাওয়ার পরেও অন্যের শরীরে ভর করে বেঁচে থাকতে। সেই তান্ত্রিক তাকে একটি সাধনা শিখিয়েছিল, আয়নার সাধনা। একটি বিশেষ মন্ত্র পড়ে নিজের আত্মাকে আয়নার মধ্যে আটকে রাখা যায়। শরীর মরলেও আত্মা আয়নায় থাকে, আর যখনই কোনো মানুষ সেই আয়নার সামনে দাঁড়ায়, আত্মা তার শরীরে ঢোকার চেষ্টা করে। জমিদার মারা গেলেন, কিন্তু তার আত্মা গেল আয়নায়। তারপর থেকে এই আয়না আছে এই হাভেলিতে, বহুকাল ধরে। রামু কাকা বললেন, আগে অনেকবার মানুষ এই আয়নার সামনে দাঁড়িয়েছে। কেউ কেউ ফিরে গেছে, কেউ কেউ ঠিক মতো ফেরেনি, অর্থাৎ শরীরটা ফিরেছে, কিন্তু মানুষটা আগের মতো থাকেনি। তারপর থেকে আয়না ঢেকে রাখা হয়েছে। আমরা সেই দিনই জয়পুর ফিরে গেলাম, কিন্তু ডক্টর রাওয়ের সাথে পরবর্তী দিনগুলোতে যা হলো তা বলতে গেলে আমার হাত কাঁপে। দিল্লি ফেরার পর ডক্টর রাওয়ের পরিবার লক্ষ্য করল তিনি আগের মতো নেই। ছোট ছোট অদ্ভুত পরিবর্তন। তিনি সারা জীবন সকাল 7টায় উঠতেন, হঠাৎ করে মধ্যরাতে জেগে থাকতে লাগলেন।
বাড়িতে বাংলা কেউ বলে না, কিন্তু তিনি মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কথা বলছেন যা কেউ বুঝতে পারছে না। তার স্ত্রী ফোন করে আমাকে জানালেন উনি প্রায় রাতে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ, ডাকলে শোনেন না, আর আয়নার সামনে দাঁড়ালে ওনার মুখের ভাব বদলে যায়, ওনাকে আর ওনার মতো লাগে না। ডক্টর রাওয়ের পরিবার একজন বিশেষজ্ঞের কাছে গেলেন, ডাক্তার কিছু পাননি, মনোবিদ পরামর্শ দিলেন, কিন্তু কিছু পরিবর্তন হলো না। তারপর একদিন ডক্টর রাওয়ের বাড়ির সব আয়না ভেঙে ফেলা হলো। সেই দিনের পর থেকে ধীরে ধীরে তিনি আবার স্বাভাবিক হতে লাগলেন। কিন্তু সম্পূর্ণ আগের মতো কি তিনি ফিরলেন? তার স্ত্রী বললেন, বেশিরভাগ সময় উনি ঠিকই আছেন, কিন্তু মাঝে মাঝে রাতে ওনার চোখের দিকে তাকালে মনে হয় ওই চোখ পেছন থেকে অন্য কেউ দেখছে। বিকাশের ক্যামেরায় যে ছবিটা উঠেছিল সেই ঘরে, সে পরে আমাকে ছবিটা পাঠিয়েছিল। ছবিতে আমরা সবাই আছি, কিন্তু আমাদের প্রত্যেকের ছায়া, মেঝে পড়া ছায়া, সবগুলো অদ্ভুত দিকে, অদ্ভুত ভঙ্গিতে। কোনো ছায়াই আমাদের সত্যিকারের অবস্থানের সাথে মিলছে না, এবং ছায়াগুলো সবই একটি দিকে মুখ করে আছে, সেই আয়নার দিকে। আর আয়নার কাঁচে যদি খুব মনোযোগ দিয়ে দেখা যায়, একটা মুখ, সাদা চোখের মুখ, একটু হাসছে। রোহান তার ঘটনা শেষ করলেন এই কথায়, ভাই, আমি এখন আর কোনো পুরনো হাবেলিতে যাই না, কারণ আমি জানি শ্যামলাল হাবেলিতে ওই আয়না এখনো আছে। রামু কাকা আবার ঢেকে দিয়েছেন, কিন্তু ঢাকনা কি সত্যিই কোনো আত্মাকে আটকে রাখতে পারে? যে আত্মা 200 বছর আয়নায় বন্দী হয়ে আছে, সে কি শুধু একটা কাপড়ের জন্য ভেতরে থাকবে? প্রতি রাতে আমার মনে হয় সে অপেক্ষা করছে পরের মানুষটার জন্য, পরের শরীরটার জন্য। রাজস্থানের সেই হাবেলি এখনো আছে, সেই আয়না এখনো আছে, আর সেই আয়নার পেছনে এখনো অপেক্ষা করছে এক অতৃপ্ত আত্মা, শুধু একবার বেরিয়ে আসার সুযোগের জন্য। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা, সেটা অনুভব করলে আপনি সেই অনুভূতি ভুলতে পারবেন না, কারণ এই ঘটনা কোনো হাভেলির নয়, কোনো পুরনো জায়গার নয়। এই ঘটনা একটি পরিবারের, একটি বংশের, যাদের রক্তের ভেতরে লেখা আছে মৃত্যুর তারিখ 13 বছর। দ্বিতীয় ঘটনা, মহারাষ্ট্রের সেই অভিশপ্ত বংশ। 13 বছরে মৃত্যু আসে নিজেই। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অর্পিতা দেশপাণ্ডে। অর্পিতা মহারাষ্ট্রের নাসিক শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন সাংবাদিক, স্থানীয় একটি মারাঠি পত্রিকায় কাজ করেন। মানুষের জীবনের অজানা দিক তুলে ধরাই তার কাজ। কিন্তু নাসিক জেলার একটি প্রত্যন্ত গ্রামে তিনি যা দেখতে গিয়েছিলেন, তার রিপোর্ট করার সাহস তিনি পাননি, কারণ এটা ছাপা হলে মানুষ বিশ্বাস করবে না এটা ঘটনা, গল্প নয়। অসংখ্য ধন্যবাদ অর্পিতাকে তার এই বুকে কাঁপন ধরানো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি অর্পিতার ভাষাই বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি সাংবাদিক হিসেবে কাজ করি প্রায় 8 বছর। নাসিক জেলার প্রায় সব তহসিলে গেছি, কিন্তু যে গ্রামের কথা বলছি সেটার নাম আমি এখানে বলতে চাই না, কারণ সেই পরিবারের মানুষেরা এখনো বেঁচে আছেন, আর তাদের সুরক্ষার কথা ভেবেই নাম গোপন রাখছি। শুধু এটুকু বলছি, গ্রামটা নাসিক জেলার ভেতরে, মুম্বাই আগ্রা হাইওয়ে থেকে প্রায় 40 কিলোমিটার ভেতরে, ঘন জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম, মোট 80-90 ঘর। এই গ্রামে একটি পরিবার আছে যাদের স্থানীয় মানুষ বলে দেওয়ানে কুটুম্ব, দেবতার পরিবার। তবে এই নামটা সম্মানে নয়, ভয়ে। কারণ এই পরিবারের প্রতিটি শিশু, যে ছেলেই হোক মেয়েই হোক, যে বছর তার বয়স 13 পূর্ণ হয় সেই বছর সে মারা যায়। কোনো ব্যতিক্রম নেই। এই পরিবারের নাম ধানাবে। আমি প্রথম এই পরিবারের কথা শুনেছিলাম আমার পত্রিকার একজন পুরনো সহকর্মীর কাছ থেকে, যিনি বছর 10 আগে সেই এলাকায় গিয়েছিলেন অন্য একটি রিপোর্টের জন্য। তিনি বললেন সেই পরিবারের একটি মেয়ে তখন 12 বছরে পড়েছিল। গ্রামের সবাই জানত সে আর বাঁচবে না, আর সত্যি সেই বছরের শেষে মেয়েটা মারা গেছে। কারণ কেউ বলতে পারেনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কয়েকদিনের মধ্যে শেষ। আমি এই ঘটনার সত্যতা যাচাই করতে চাইলাম। রিপোর্ট করার আগে সরেজমিনে যাওয়া দরকার।
তাই 2024 সালের মার্চ মাসে আমি সেই গ্রামে গেলাম। সেই গ্রামে যাওয়ার দিনটার কথা মনে আছে আমার। সকালে রওনা দিয়েছিলাম, বসন্তের শুরু, কিন্তু মহারাষ্ট্রে তখনও কিছুটা শীত। হাইওয়ে থেকে ভেতরে ঢুকতে থাকলাম। রাস্তা ক্রমশ সরু হয়ে এলো। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা মাটির রাস্তা শুরু হলো। দুপাশে সেগুন বন, মাঝে মাঝে শুকনো নদী খাত। মহারাষ্ট্রের ভেতরে এই ধরনের এলাকা আছে যেখানে মানুষ থাকে, কিন্তু সময় যেন একটু আলাদা গতিতে চলে। গ্রামে ঢুকতে প্রথমে একজন প্রবীণ মানুষের সাথে কথা হলো। তিনি গ্রামের মুরব্বী, নাম নানা সাহেব পাটিল, বয়স 70-এর কাছাকাছি। তাকে ধানাবে পরিবারের কথা জিজ্ঞেস করতেই তিনি চুপ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ চুপ থাকার পর বললেন, আপনি কি সত্যিই জানতে চান? হ্যাঁ, বললাম। তিনি একটু দূরে একটা কাঁঠাল গাছের ছায়ায় বসলেন, আমাকেও বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, ধানাবে পরিবার এই গ্রামে আছে অনেক প্রজন্ম ধরে। কত বছর আগে থেকে নানা সাহেব বলতে পারলেন না, কিন্তু তার ঠাকুরদার আমলেও ধানাবে পরিবার এই গ্রামেই ছিল। তাই অন্তত 100 বছর তো হবেই। এই পরিবারে মৃত্যু শুরু হয়েছে কবে থেকে তা নিয়ে গ্রামে একটা কথা আছে। প্রায় 150 বছর আগে ধানাবে পরিবারের এক পূর্বপুরুষ, তার নাম ছিল বালারাম ধানাবে। তিনি ছিলেন শাহুকার, সুদে টাকা ধার দিতেন, কিন্তু তিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। গরিব মানুষ সময় মতো টাকা ফেরত দিতে না পারলে তাদের জমি নিয়ে নিতেন, ঘর নিয়ে নিতেন। পরিবার রাস্তায় বসলেও তবুও বালারাম ধানাবে দয়া করতেন না। একবার এই গ্রামেই এক দরিদ্র কৃষকের পরিবার সর্বস্ব হারিয়েছিল বালারামের কাছে। সেই কৃষকের এক কিশোর ছেলে, বয়স 13, বাবার সর্বনাশ দেখে শোকে দুঃখে শেষ হয়ে গিয়েছিল। সেই ছেলে একটা রাতে এই গ্রামের যে মন্দির আছে সেখানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল কেউ জানে না, কিন্তু সেই রাতেই সে মারা গেছে, মন্দিরের সামনেই। কি কারণে মারা গেছে? কোনো রোগ ছিল না, কোনো আঘাত ছিল না, শুধু মারা গেছে। বয়স 13। তারপর থেকে বালারামের পরিবারে শুরু হলো মৃত্যুর সিলসিলা। বালারামের প্রথম ছেলে বয়স যখন 13 মারা গেল, কোনো কারণ ছাড়া। দ্বিতীয় ছেলে 13-এ পা দিয়ে মারা গেল, মেয়েও মারা গেল 13-তে। বালারাম নিজে বুঝলেন কি হচ্ছে। তিনি সব চেষ্টা করলেন, মন্দিরে পুজো, তান্ত্রিকের কাছে যাওয়া, সব কিছু, কিন্তু কিছুই কাজ করল না। বালারামের নাতিপুতিদের মধ্যেও একই, 13 বছর হলেই মৃত্যু। নানা সাহেব বললেন, আমি নিজের চোখে দেখেছি 3টে বাচ্চার মৃত্যু ধানাবে পরিবারে, 3টেই 13 বছরে। কিভাবে মারা গেছে জিজ্ঞেস করলাম। প্রতিটাই আলাদাভাবে। একটা বাচ্চা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, আর উঠল না। একটা বাচ্চা ঘুমের মধ্যে মারা গেল, শরীরে কোনো চিহ্ন নেই, কিন্তু উঠল না। আর একটা বাচ্চা, সে ছেলে ছিল, সে নিজেই বলছিল কেউ তাকে ডাকছে। কোথা থেকে ডাকছে জানতো না, কিন্তু বলছিল রাতে স্বপ্নে একটা ছায়া আসে আর বলে তার সাথে যেতে। সেই ছেলেও 13 বছরে শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এখন কি এই পরিবারে কেউ আছে? নানা সাহেব বললেন, আছে। এখন পরিবারে একটাই বাচ্চা, ছেলে, নাম কিষান, 12 বছর বয়স। 12 বছর মানে 1 বছরের মধ্যে 13 হবে। নানা সাহেবের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, সারা গ্রাম জানে, সবাই ভয়ে আছে। কিষানের বাবা মা ছেলেকে আঁকড়ে ধরে আছেন, ডাক্তার এনেছেন, মন্দিরে পুজো দিচ্ছেন, সব করছেন, কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করে না বাচ্চাটা বাঁচবে। সেই কথাটা শুনে আমার বুকের ভেতর কুঁকড়ে গেল। আমি ধানাবে পরিবারের কাছে যেতে চাইলাম। নানা সাহেব বললেন, যেতে পারি, তবে তারা সাংবাদিক দেখলে কথা নাও বলতে পারেন। আমি বললাম, ঠিক আছে, গেলাম। ধানাবে পরিবারের বাড়িটা গ্রামের একটু কোনায়, মাটির দেওয়াল, টিনের চাল, বাইরে একটা ছোট্ট তুলসী মঞ্চ, তুলসী গাছে ফুল দেওয়া। বাড়িটা সামান্য কিন্তু পরিষ্কার। বাইরে থেকে ডাকলাম। একজন মহিলা বেরিয়ে এলেন, বয়স 35-এর কাছাকাছি হবে, শাড়ি পরা, চুল বাঁধা, কিন্তু মুখটা দেখলেই বোঝা যায় অনেক চিন্তা, অনেক কষ্টে ভরা, চোখের নিচে কালি। তিনি কিষানের মা, নাম সুনিতাবাই। আমি পরিচয় দিলাম, বললাম, আমি সংবাদ লিখতে আসিনি, শুধু জানতে এসেছি। সুনিতাবাই অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ভেতরে আসুন। বাড়ির ভেতরে ঢুকলাম। ছোট একটা ঘর, একটা কাঠের চৌকি, মাটির মেঝে, দেওয়ালে দেবদেবীর ছবি, আর একটা কোনায় একটা ছেলে বসে আছে মাটিতে, একটা বই নিয়ে। কিষান। সেই ছেলেটাকে দেখলেই মনে হয় এ সম্পূর্ণ স্বাভাবিক একটা শিশু। গায়ের রং শ্যামলা, বড় বড় চোখ, মাথায় কোকড়ানো চুল, বসে বসে পড়ছে।
আমাকে দেখে একটু হাসল। সেই হাসিটা দেখে বুকের ভেতর কিছু একটা চিনচিন করে উঠল। এই হাসিটা যে কতদিন থাকবে তা কেউ জানে না। সুনিতাবাই বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমাদের বংশে এই নিয়ম আছে বহু বছর ধরে। আমি এটা জানতাম, কিষানের বাবাও জানতেন, আমরা বিয়ে করার আগেই জানতাম। তারপরেও মা হতে চেয়েছিলাম। ভাবলাম হয়তো এবার কিছু বদলাবে, হয়তো ঈশ্বর দয়া করবেন। তার গলা কাঁপছিল। কিষানের একটা বড় ভাই ছিল, বড়দার নাম ছিল রাজু। রাজু খুব ভালো ছেলে ছিল, পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো। আমার মতো মা কি চাইবে তার চেয়ে বেশি। কিন্তু রাজুর 13 বছর পূর্ণ হলো একটা বছর, আর সেই বছর পুজো মরশুমে রাজু একটা রাতে ঘুমোলো আর সকালে উঠল না। সুনিতাবাই একটু থামলেন। ডাক্তার বলল হার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু রাজুর কোনো হৃদরোগ ছিল না, সম্পূর্ণ সুস্থ ছিল, শুধু ঘুমের মধ্যে চলে গেল। তার আগে কি কিছু অদ্ভুত আচরণ করেছিল জিজ্ঞেস করলাম। সুনিতাবাই থামলেন, তারপর বললেন হ্যাঁ। তিনি বললেন রাজুর বয়স যখন 12 বছর শেষ হয়ে 13ই পড়েছিল তখন থেকে অদ্ভুত কিছু হতে শুরু করেছিল। প্রথমে ছোট ছোট ব্যাপার। রাজু বলতো রাতে ঘুমের মধ্যে একটা গন্ধ পায়, ধূপের মতো গন্ধ, কিন্তু ঘরে কোনো ধূপ নেই। তারপর বলতে শুরু করলো রাতের স্বপ্নে একটা মাঠ দেখে, বিশাল মাঠ, শুকনো ঘাসে ভরা, আর সেই মাঠের মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। ছায়াটা ছোট, একটা বাচ্চার মতো, কিন্তু কাছে যায় না, শুধু দাঁড়িয়ে থাকে। রাজু বলতো ছায়াটা তাকে ডাকে না, কথা বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। কিন্তু রাজুর মনে হয় সে জানে এই ছায়াটা কে। কি মনে হতো জিজ্ঞেস করলাম। সুনিতাবাই বললেন রাজু বলতো এটা ওর আগের প্রজন্মের 13 বছরে মারা যাওয়া বাচ্চাদের কেউ, ধানাবে বংশের যারা 13তে মারা গেছে তাদেরই কেউ। সে তাদের জন্য অপেক্ষা করছে। সেই কথাটা শুনে আমার পিঠে শিরশিরানি উঠল। আর কিষান জিজ্ঞেস করলাম। সুনিতাবাই একটু থামলেন, তারপর আস্তে করে বললেন কিষানও সেই মাঠের স্বপ্ন দেখছে। আমি থমকে গেলাম। কবে থেকে? 3 মাস হলো। 3 মাস আগে থেকে। কিষানের বয়স তখন সবে 12 পূর্ণ হয়েছে। কিষান ততক্ষণে বইটা রেখে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার দিকে তাকালাম। সে বলল আন্টি, আপনিও কি ওই স্বপ্নের কথা জানতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। কিষান একটু চুপ থাকলো, তারপর বলল স্বপ্নে মাঠটা খুব সুন্দর, কিন্তু সেখানে কেউ একজন আছে যে আমার জন্য অপেক্ষা করছে। সে আমাকে বলছে তোর ভাই এখানে আছে, তুইও আসবি। ওই ছোট্ট মুখ থেকে এই কথাটা বেরিয়ে এলো। আমি কিছু বলতে পারলাম না। সুনিতাবাই কাঁদতে শুরু করলেন, নিঃশব্দে, কোনো শব্দ নেই, শুধু চোখ থেকে জল গড়াচ্ছে। কিষানের বাবা, নাম বিঠ্ঠল ধানাবে, তিনি তখন বাড়ির বাইরে কাজ থেকে এলেন। আমাকে দেখে একটু সতর্ক হলেন। সুনিতাবাই তাকে বললেন আমি কে। তিনি বসলেন। বিঠ্ঠল ধানাবে শান্ত মানুষ, কথা কম বলেন, কিন্তু যখন বললেন তখন যা বললেন তা শুনে বুকটা ভারী হয়ে গেল। আমার বাবার 3টে ভাই ছিল, 3জনই 13-এ মারা গেছে। আমার বাবা নিজে বেঁচে ছিলেন কারণ তিনি 1 নম্বর ছেলে, তখন 13-এ কিছু হয়নি, কিন্তু তার ভাইরা গেছেন। আমার বাবাও জানতেন এই অভিশাপের কথা। তিনি আমাকে বলেছিলেন বিঠ্ঠল, বিয়ে করো, কিন্তু সন্তানের কথা ভেবে 2 বার ভাবো। আমি ভেবেছিলাম এবার হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু রাজু চলে গেল। আর কিষান? আমি আস্তে জিজ্ঞেস করলাম। বিঠ্ঠল চুপ করে থাকলেন। আমি জানি না কি হবে। তিনি বললেন প্রতিটা রাত কাটাই ভয়। প্রতিদিন সকালে উঠে প্রথমে কিষানের ঘরে দেখি সে ঘুমাচ্ছে কিনা, শ্বাস নিচ্ছে কিনা। সন্ধে হলেই বুকে একটা চাপ অনুভব করি। আমি জিজ্ঞেস করলাম কোনো বিশেষজ্ঞ এসে দেখেছেন? ডাক্তার, মনোবিদ? এসেছেন। সবাই বলেছেন শিশুটা সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নেই, কিন্তু স্বপ্নের কথা শুনে কেউ কিছু বলতে পারেননি। আমি বললাম এই অভিশাপ কি কোনোভাবে ভাঙা যায়? কেউ কি চেষ্টা করেছেন? বিঠ্ঠল একটু হাসলেন, কিন্তু সেই হাসিটা আনন্দ নেই, শুধু ক্লান্তি। সবাই চেষ্টা করেছেন, পুজো হয়েছে, ঝাড়ফুঁক হয়েছে, নামাজ পড়ানো হয়েছে, গির্জায় প্রার্থনা হয়েছে, কিছু হয়নি। রাজু তবুও গেছে, কিন্তু কেউ কি সেই 13 বছরের ছেলেটার পরিবারকে খুঁজেছেন? সেই কৃষকের পরিবারকে? বিঠ্ঠল বললেন সেই পরিবার এই গ্রামে আর নেই। কবে চলে গেছে কেউ জানে না, কোথায় গেছে কেউ জানে না। সেই ছেলের কবর কোথায় সেটাও জানা নেই।
সেই রাতে আমি নাসিকে ফিরলাম না। গ্রামের একটি বাড়িতে থাকার ব্যবস্থা হলো। রাতটা অদ্ভুত ছিল। রাত প্রায় 11টা। আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না। হঠাৎ বাইরে কুকুর ডাকতে শুরু করলো। গ্রামের কুকুর মাঝে মধ্যে ডাকে, এটা স্বাভাবিক, কিন্তু সেই ডাকে কিছু একটা অস্বাভাবিক ছিল, যেন ভয়ে ডাকছে কোনো কারণে। কিছুক্ষণ পরে কুকুরের ডাক থামল। এবার চারিদিক নিস্তব্ধ। তারপর জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরে চাঁদের আলো, গ্রামের রাত, গাছের ছায়া, কিন্তু একটু দূরে মন্দিরের কাছে একটা আলো, একটা ক্ষীণ আলো, মোমবাতির মতো। কিন্তু মোমবাতি নয়, আলোটা সরছে, একটু নড়ছে, কিন্তু একটা জায়গাতেই থাকছে। আমি উঠে বসলাম। বাইরে যাওয়ার সাহস করলাম না, কিন্তু জানালা থেকে দেখতে থাকলাম। আর তখনই দেখলাম সেই আলোর পাশে একটা ছোট ছায়া, শিশুর মতো দাঁড়িয়ে আছে। কিষান কি বাইরে গেছে? আমি মালিক মহিলাকে ডাকতে গেলাম, কিন্তু তখনই জানালা থেকে আবার দেখলাম ছায়াটা নেই, আলোটাও নেই। পরদিন ভোরে সুনিতাবাইয়ের সাথে দেখা হলো। তিনি এসেছিলেন কারণ আমি অনুরোধ করেছিলাম। আমি রাতের কথা বললাম। সুনিতাবাই চুপ করে শুনলেন। তারপর বললেন, কিষান কাল রাতে কথা বলেছে। কি কথা? রাত 1টার দিকে কিষান হঠাৎ ঘুমের মধ্যে বলে উঠেছে, দাদা, আমি এখনো আসতে পারবো না, মা কাঁদছে। সুনিতাবাইয়ের কণ্ঠ ভেঙে গেল। দাদা মানে রাজু। সে ঘুমের মধ্যে রাজুর সাথে কথা বলছে। আমি আর কথা বাড়ালাম না। নাসিক ফেরার আগে নানা সাহেব পাটিলের সাথে আরেকবার দেখা হলো। তিনি বললেন এই অভিশাপের বিষয়ে একটা কথা তিনি তার দাদার কাছ থেকে শুনেছিলেন। সেই 13 বছরের ছেলেটা মন্দিরে গিয়ে যখন প্রার্থনা করেছিল, সে বলেছিল, যেভাবে আমাদের পরিবার ধ্বংস হয়েছে, ধানাবে বংশের পরিবারও যেন জানে সন্তান হারানোর ব্যথা কি। এইটুকুনি একটা ছেলের শেষ প্রার্থনা। আর সেই প্রার্থনা সত্যি হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্যি হচ্ছে। নানা সাহেব বললেন, আপনি কি জানেন এই বংশের কোনো ছেলে কি এখনো পর্যন্ত 13 পেরোয়েছে? আমি বললাম, বিঠ্ঠল ধানাবে তো বেঁচে আছেন। নানা সাহেব বললেন, বিঠ্ঠল ধানাবের বাবার প্রথম ছেলে তিনি। আর এই অভিশাপের একটা অদ্ভুত দিক আছে। প্রত্যেক পরিবারে প্রথম ছেলে যদি 13-এ বেঁচে যায়, তাহলে পরের সন্তানদের নেয়। বিঠ্ঠলের বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। বিঠ্ঠল নিজে বেঁচে গেছেন, কিন্তু তার ছোট ভাই গেছে, রাজু গেছে। আর কিষান? নানা সাহেব বাক্য শেষ করলেন না, করতে পারলেন না। আমি যখন গ্রাম ছেড়ে রওনা দিলাম, তখন রাস্তার পাশে একটু দূরে কিষানকে দেখলাম। সে একা দাঁড়িয়ে কোথাও তাকিয়ে আছে, মাঠের দিকে। গাড়ি থেকে হাত নাড়ালাম। সে তাকালো, হাসল। সেই হাসিটা এখনো আমার মনে আছে। সেই মার্চের পরে আরও কয়েক মাস কেটেছে। সেপ্টেম্বরে আমি গ্রামে খবর নেবার চেষ্টা করেছিলাম। নানা সাহেব ফোন ধরেছিলেন। তিনি বললেন, কিষানের এখন 12 বছর শেষ হতে চলেছে, আর একটু পরেই 13। সুনিতাবাই প্রায় প্রতি রাত জেগে বসে থাকেন। বিঠ্ঠল সারা রাত কিষানের পাশে থাকেন। কিষান এখনও সেই স্বপ্ন দেখে, মাঠের স্বপ্ন। কিন্তু এখন স্বপ্নে নাকি সেই ছায়াটা আরেকটু কাছে এসে গেছে। ওর পিতার শেষ কথাগুলো আমার বুকে গেঁথে আছে। তিনি বলেছিলেন, আমি অনেক কঠিন ঘটনা কভার করেছি সাংবাদিক হিসেবে, কিন্তু এই ঘটনার পর থেকে রাতে মাঝে মাঝে মনে হয় ভাগ্য লেখা হয় জন্মের আগেই। কিষান জন্মেছে ধানাবে বংশে, এটা তার দোষ নয়, কিন্তু এই বংশে জন্মানোই হয়তো সেই লেখা থেকে মুক্তি নেই। আমি শুধু প্রার্থনা করি যেন কিষান বাঁচে, যেন এই প্রজন্মে অভিশাপ ভাঙে। তিনি আর বলতে পারেননি, গলা বন্ধ হয়ে গেছিল। মহারাষ্ট্রের সেই গ্রামে ধানাবে পরিবারের ঘরে এখনও আলো জ্বলে রাতে, কারণ সুনিতাবাই অন্ধকারে থাকতে পারেন না, কারণ অন্ধকারে তার মনে হয় সেই ছায়া আরেকটু কাছে এসে গেছে। আর কিষান প্রতি রাতে সেই মাঠের স্বপ্নে যায়, যেখানে তার দাদা অপেক্ষা করছে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 117-র 2টি ঘটনা আমরা শেষ করলাম। রাজস্থানের শ্যামলাল হাভেলির সেই আয়না, যেখানে 200 বছর ধরে আটকে আছে এক জমিদারের অতৃপ্ত আত্মা, যে অন্যের শরীর ধার করে বেঁচে থাকতে চায়। আর মহারাষ্ট্রের সেই ধানাবে বংশ, যে বংশের রক্তে লেখা একটা 13 বছরের ছেলের শেষ প্রার্থনা, প্রজন্মের পর প্রজন্ম ধরে যা সত্যি হয়ে চলেছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই, যুক্তির কাছে নেই। রাতের আধারে, পুরনো আয়নায়, অভিশপ্ত রক্তে মাঝে মাঝে এমন কিছু বেঁচে থাকে যা সহজে যায় না। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরী অফিসিয়াল
@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। পুরনো আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভাবুন, আয়না আপনাকে দেখায় নাকি অন্য কাউকে। আর যদি কোনো পরিবারের শিশুটা 13 বছরে পা দেওয়ার আগে বলে সে স্বপ্নে কাউকে দেখে, তার কথা একটু মন দিয়ে শুনুন। আল্লাহ হাফেজ।